স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। এই হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রতিবেদন এখন প্রসিকিউশনের হাতে। রবিবার জমা দেওয়া হবে ট্রাইব্যুনালে। জুলাই গণঅভ্যুত্থান, আবু সাইদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। এই হত্যা মামলায় ১৩ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে আবু সাইদের স্বজনরা। ২রা মার্চ মামলা দায়ের করা হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবু সাইদের হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। আলোচিত এই হত্যা মামলার তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত ২৪শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-তে আলোচিত এ মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে। ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী এই মামলার ৪ আসামি কারাগারে রয়েছেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গণমাধ্যমে পক্ষপাতিত্ব থাকলে ভালো কিছু আশা করা যায় না। নিজেদের মধ্যে দলাদলীয় কোন্দলের কারণে সাংবাদিকরা বেশি হয়রানির শিকার হন, এমন মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস এর আয়োজনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় আদালতের ওপর কোনো প্রভাব বিস্তার করে না। অতি উৎসাহীরা কোনো ব্যবসায়িক ফোন দিতে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করলে পুলিশ যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে বলেও জানান আসিফ নজরুল। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখন কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয় না। সাংবাদিকদের অ্যারেস্ট করা হলো কেন? সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি সেটা সামিল হয়, বাংলাদেশের পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা করবেন আপনি মামলা করতে পারবেন। পুলিশ যখন মামলা দিবে, বিএনপি নির্বাচনী আমেজে থাকলেও প্রার্থী বাছাইয়ে আছে বড় চ্যালেঞ্জ। মনোনয়ন পেতে বাড়ছে আগ্রহীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে ২-১ জায়গায় তৃণমূলের কমিটি নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নেতারা বলছেন, এ ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক। প্রার্থী বাছাইয়ে দলীয় জরিপের পাশাপাশি চলছে বিএনপির হাইকমান্ডের বিশেষ জরিপ। তারা বলছেন, ত্যাগী ও ক্লিন ইমেজধারীরাই পাবেন মনোনয়ন। গত ১.৫ দশকে ৩টি জাতীয় নির্বাচনের একটিতে নামেমাত্র অংশ নিলেও কার্যত ভোটের স্বাদ পায়নি বিএনপি। ৫ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে যেতে মুখিয়ে দলটি। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন ধরে প্রার্থী বাছাইয়ে দলের মধ্যে চলছে জোরে সোরে প্রস্তুতি ও পর্যালোচনা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ তুলে বর্জন করলেও ২০১৮ সালে বিএনপির প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল ৮ জন। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী বাছাইয়ে কতটা বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। অন্তঃকুন্তল আর তৃণমূলে কমিটি নিয়ে অসন্তোষের মতো চ্যালেঞ্জ তো আছেই। বিএনপি নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ থাকলেও ত্যাগী এবং জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে। আমরা যে শুধু যে নির্বাচনের জন্যও না, আমরা যে আমাদের তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো করছি, আমরা তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি যারা এই গত ১৬ বছর যুদ্ধ করেছে, যাদের হাজার হাজার মামলা, এগুলির জন্য আমরা কাজ করছি। আমরা যতই ভালো মনে করি, এলাকার জনগণের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, জনপ্রিয় না হয়, তাহলে তো লাভ নেই। দলের নিবেদিত সৈনিক, দীর্ঘদিন দলকে সার্ভিস দিয়েছে।
প্রার্থী বাছাইয়ের সমালোচনা এড়াতে মাঠ পর্যায়ে জরিপ চলছে। একই আসনে এবার একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। যে পরিবর্তন হয়েছে, এখানে যদি সবাইকে নিয়ে যদি সরকার গঠন না করা হয় তাহলে দেশ পরিচালনা করা ডিফিকাল্ট হবে। সেই জন্যই সবাইকে নিয়ে, সবার মত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই, নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের চেয়ারপারসন নিজেই কয়েকটা জরিপ করেন, দলের জরিপও আছে, সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক কিছু ঘটে যেগুলো সাধারণ মানুষ জানেও না, এবং শেষ মুহূর্তে অনেক ধরনের কেনাবেচার সিস্টেমে অনেক কিছু হয়। তো আশা করি এবার এই ধরনের তেমন কিছু হবে না। যুগপৎ আন্দোলনের সঙ্গী ও সমমনাদের কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি কৌশলী হবে বলেও জানালেন নেতারা। যারা আমাদের সাথে পথ চলেছি, আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে যাদের, তাদেরকেও সম্মানিত করা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর ভোট দিতে পারেনি, তাই মানুষ দ্রুত নির্বাচন চায়, ভোট দিতে উন্মুখ হয়ে আছে তারা, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও কিশোর গ্যাং প্রতিরোধে ইমাম সমাজের ভূমিকার শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সবার ঐক্যবদ্ধ প্রয়াসে কিশোর গ্যাং রোধ করা সম্ভব বলেও জানান তিনি। এ সময় যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতায় ইমাম সমাজের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব দেন। মানুষের অধিকারটাকে মানুষের কাছে ফিরিয়ে দিই। 17টা বছর আমরা ভোট দিতে পারি না। একদিন যদি কয়েক লক্ষ খালি মোহাম্মদপুর এই ছাত্র ছাত্রী যত কিছু মানুষ আছে, শিক্ষকরা খালি একদিন এই মাথা থেকে ওই মাথা যাইতে পারি, যে কোনো মাদক সেবী জায়গা মোহাম্মদপুরে। আগামী দিনে অনুদান, ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরীর সাথে বৈঠকে কথা জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ঘোষণার স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী দিনে বাংলাদেশে জাতীয় সংসদকে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। আর বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে একমত এবং এর জন্য অর্থ সহায়তা দেওয়ার কথা বলেছেন রাষ্ট্রদূত। ফের অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে, শঙ্কা দেখা দিয়েছে আরেক দফা ভাঙনের। 28 জুন দলটির 10ম সম্মেলন হওয়ার কথা থাকলেও হুট করেই একক সিদ্ধান্তে তা স্থগিত করেন চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণেই দলের বিভক্তি ও বিভেদ প্রকাশ্যে রূপ নিচ্ছে। সাংগঠনিক দুর্বলতার জন্য কাদেরকে দায়ী করেন তারা। 90-এর গণ অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ভাঙনের শিকার হয় জাতীয় পার্টি। বেশ কয়েক বছর ধরে দলের নেতৃত্বের লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যেই প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। আরেকটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে দ্বন্দ্ব আর ভাঙনের মুখে জাতীয় পার্টি। গেল 20 মে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের বৈঠকে 28 জুন জাতীয় পার্টি সম্মেলনের দিন নির্ধারণ করা হয়, কিন্তু ভেন্যু পাওয়া যায়নি জানিয়ে হুট করে সম্মেলন স্থগিত করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গণহারে নেতাদের বহিষ্কার সহ নানান অভিযোগে আগে থেকে দলটির শীর্ষ নেতাদের মধ্যে জিএম কাদেরের প্রতি ক্ষোভ ছিল, যার ফলশ্রুতিতে এখন আরেক দফায় ভাঙনের মুখে জাতীয় পার্টি। জিএম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে কেউ চাইলে আলাদা দল গঠন করতে পারেন, কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বে থাকবে বর্তমান চেয়ারম্যান। সেই মনোমালিন্যের ফলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে পারে, তাতে মূলধারার জাতীয় পার্টির কখনো কোনো ক্ষতি হয়নি, সামনেও হবে না। এবং আমি মনে করি আইনগতভাবে সেখানে জাতীয় পার্টির নামটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। নতুন কোনো দল যে কেউ করতে পারে। চেয়ারম্যানের সভাপতিত্ব ছাড়া এবং তার অনুমোদন ছাড়া কোনো কাউন্সিল গঠন হতে পারে না। দলটির শীর্ষ নেতারা বলছেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি উঠায় এককভাবে সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। আমাদের প্রেসিডিয়াম হলো সুপ্রিম, তারা নীতি নির্ধারক, তাদের সাথে আলোচনা না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করলেন। এর অনেকটা দায়ী তার, পুরোটা বলবো না, তার সাথে যারা আছে তারাও তাকে অনেক কথা বলছে যে একক নেতৃত্ব ভুল হতে পারে,
এবং একটা গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টির মধ্যে থাকা দরকার। আপনি একটা যৌথ নেতৃত্ব করেন এবং আমরাও একটা প্যানেল দিই। জিএম কাদেরপন্থীদের দাবি, অতীতেও জাতীয় পার্টি ভাঙার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল, এবারও তাই হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। নানান চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের বিষয়ে আশাবাদী শিক্ষা উপদেষ্টা। সেই সাথে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন স্বাস্থ্যবিধি মেনে চলার। সকাল 10টায় শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হওয়া এবারের পরীক্ষা শেষ হবে আগামী 10ই আগস্ট। পরীক্ষার হলে শিক্ষার্থীরা আর বাইরে অপেক্ষারত অভিভাবকরা। প্রত্যাশা সন্তানের ভালো ফলাফল। যে এসএসসি তো সে একটা ভালো রেজাল্ট করছে এবং স্কলারশিপ পেয়েছে। আশা করি যে সেও ইন্টারমিডিয়েট ভালো করবে, একদম ভালো, তার যে একটা উদ্দেশ্য আশা করি সে সফল হবে। দোয়া করবেন ওর জন্য ভালো রেজাল্ট করে, ওর প্রত্যাশিত রেজাল্ট করে, ওর যে উদ্দেশ্য সেখানে পৌঁছতে পারে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন মিশ্র প্রতিক্রিয়া, তবে ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা। এক্সামটা খুব সুন্দরভাবে হয়েছে, অনেক মজা পাইছে, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছি। এমসিকিউ একটু হার্ড হয়েছে, যতটা সহজ ভাবছিলাম ততটাও সহজ হয় নাই। এবং এরকম কোশ্চেন যদি থাকে আমরা ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করব এবং সবগুলোতে প্লাস পাবো। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁসের শঙ্কা, অতীতের বাজে ঘটনা আর জুলাই অভ্যুত্থানের সবাই অঙ্গহানি ঘটা শিক্ষার্থীদের নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। 9টি বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,51,111 জন শিক্ষার্থী। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। করোনা ও ডেঙ্গু পরিস্থিতির মধ্যে সারা দেশে বিশেষ নিরাপত্তায় শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 115টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে ও শেষের 1 ঘন্টা 144 ধারা কার্যকর রয়েছে। প্রতি বছর তো প্রশ্নপত্র ফাঁস হয়, এবছর প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা এবং তাদের নিরাপত্তা প্রহরী খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। কোনো সমস্যা হচ্ছে না, কোনো ছাত্রছাত্রীর কোনো সমস্যা হচ্ছে না। কুমিল্লা বোর্ডের 6 জেলায় 192টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। নকল প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। এছাড়া কেন্দ্রের ভেতরে ও বাইরে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে রয়েছে সতর্কতা। প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সিলেট বোর্ডে অংশ নেয় ৬৯,৬৮৩ শিক্ষার্থী। মনিটরিংয়ে বোর্ড ও শিক্ষকদের সমন্বয়ে 29টি ভিজিল্যান্স টিম কাজ করছে। বরিশাল বোর্ডে 144টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করা হয়। এছাড়া কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়। রাজশাহী বোর্ডে অংশ নিয়েছে 8 জেলার 1,33,252 পরীক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 213টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তায় পরীক্ষা শুরু হয়। অসৎ উপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বাচ্চাদের প্রস্তুতি ভালো এবং পরিবেশ অনেক সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশ। আমাদের সন্তানরা ভালোভাবে পরীক্ষা দেখ, ভালো রেজাল্ট করুক এবং সামনের দিনে প্রতিযোগিতায় সে যেন একটা সুন্দর রেজাল্ট নিয়ে নিজের যোগ্যতায় সে যেন জায়গা মতো যেতে পারে। ময়মনসিংহ বোর্ডে পরীক্ষা চলাকালে বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তারা। যশোর শিক্ষা বোর্ডে খুলনা বিভাগের 10 জেলার 1,16,317 জন পরীক্ষার্থী অংশ নেয়। নকলমুক্ত পরীক্ষা গ্রহণে একাধিক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করেছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 9 দিনেও উন্মোচন হয়নি ভোলায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর রহস্য। বলা হচ্ছে তিনি লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন।
ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহনন, এমন প্রশ্নে এলাকায় চলছে আলোচনা। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে এলাকায় বিক্ষোভ, মশাল মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছে ওই শিক্ষার্থীর সহপাঠী, স্বজন ও স্থানীয়রা। জুলাই আগস্ট থেকে রাজপথে নানা আন্দোলনে সরব ছিলেন ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইশপিতা। কলেজে ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন, পড়াতেন প্রাইভেট। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে দরিদ্র বাবা মার সংসারের হাল ধরবেন। ১৭ জুন বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট পড়াতে গিয়ে আর ফেরেনি সুকর্ণা। নিখোঁজের পরদিন তার বাবা ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে ভোলার ইলিশা থেকে ঢাকাগামী কর্ণফুলী ৪ লঞ্চের ৩য় তলা থেকে নদীতে পড়ে এক নারী নিখোঁজ হন। ২০ জুন লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধারের পর বেয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে সুকর্ণার পোশাক দেখে মেয়ের মরদেহ শনাক্ত করে বাবা মা। প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। যদি এই হত্যার সাথে কেউ জড়িত থাকে আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচার চাই। এমন মৃত্যু মেনে নিতে পারছে না তার সহপাঠীরা। ভোলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মানববন্ধন করে সঠিক তদন্তের মাধ্যমে সুকর্ণার মৃত্যু রহস্য ও দোষীদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তারা। যেদিন দুর্ঘটনা ঘটছে ওই দিনও ও কলেজ যায়নি, কিন্তু পোস্ট দেখা যেত যে রাজনীতির সাথে জড়িত বা পোস্ট করতো আর কি, এই ধরনের কিছু দেখা যেত। তদন্ত সাপেক্ষে এটার সুস্থ বিচার চাই। এটা হত্যা না আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে, সঠিক একটা তদন্ত চাচ্ছি এবং তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার একটা বিচার চাচ্ছি আমরা। তার মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ। মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি এই মামলাটি তদন্ত করতেছে। তাদের তদন্তে আমাদের যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা তাদেরকে সহায়তা করব এবং প্রক্রিয়া অব্যাহত আছে। সুকর্ণার মৃত্যুর সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচার চায় তার পরিবার ও সহপাঠীরা। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলার এই সিরাজদি খান উপজেলায়। সেখানে নানাবিধ সমস্যা জর্জরিত এখানকার মানুষের, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সেই আশেপাশে যে রাস্তাঘাট সেটা বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি, ব্রিজ নিয়ে সংকট রয়েছে, যোগাযোগ ব্যবস্থা একেবারে অব্যবস্থা, মানে সব কিছু মিলেই তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। আমি একটু জানতে চাই, শুরুতে আপনার কাছে যেতে চাই যে কী ধরনের সমস্যা জর্জরিত আপনাদের এই উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে এলাকাগুলো আছে? জি, ধন্যবাদ ডিবিসি নিউজকে আজকে এটা সুন্দর একটা আয়োজন করার জন্য। দেখুন, আমরা বালুচর, এটা সিরাজদি খানের একটা অন্যতম একটি গ্রাম। এই বালুচর অনেক কিছু সমস্যা জর্জরিত, এর মধ্যে অন্যতম হলো যে আপনার রাস্তাঘাট। একটু আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন এই বালুচরের রাস্তাঘাটের অবস্থা, এটা ড্রেন না থাকার কারণে অল্প বৃষ্টিতে এই পানিগুলো সরানোর কোনো ব্যবস্থা নেই, যার কারণে কি হয় 15 দিন যাবত এই পানিটা থাকে। আর এখানে অসংখ্য গণিত মানুষ যাতায়াত করে, এটা বগিন। আরেকটা বিষয় হলো যেটা সবচেয়ে খারাপ, আমরা বালুচর সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে মোল্লাবাজার ব্রিজ, যেটা অত্যন্ত কাছে, মাত্র 15 কিলোমিটার দূরত্ব আমাদের রাজধানী থেকে মোল্লাবাজার ব্রিজ, এটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। আজকে প্রায় 9.5 বছর যাবৎ পড়ে রয়েছে এই ব্রিজটা। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে এই ডিবিসি নিউজের মাধ্যমে, যাতে করে আমাদের এই মোল্লাবাজার ব্রিজটা অতি তাড়াতাড়ি একটা কাজটা হয়ে যায়। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, আমি দেখেছি যে এখানে একাধিক বা শতাধিক অবৈধ ইট ভাটা রয়েছে, সেটা নিয়ে কৃষি ফলনি বা ফসলগুলো আসলে কীভাবে নষ্ট হচ্ছে, কতটা নষ্ট হচ্ছে? আসলে এখানে যে ইটভাটা 52টার উপরে ইটভাটা অবৈধ তো অনেক আছে। তো এই ইটভাটার যেই মাটি রসদটা যোগান হয় সেটা মাটি হলো ফসলের জমি, মাটি ঠিকগুলোই নেই। তো এটা কোনো আইন মানে যে নিয়ম নীতি তোয়াক্কা না করে সেই ফসলের জমির মাটি কেটে একদিকে যেমন রাস্তা ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশ বিপর্যয় হচ্ছে, এবং সাথে সাথে দিন দিন আমাদের খাদ্যের যেই মানে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সেদিকে আস্তে আস্তে লস হচ্ছে। তার সাথে এই ইটভাটাগুলি দোলেশ্বরী নদীর 2 পাশ ঘেরা হওয়াতে যার কারণে এই নদীটাও মারাত্মক পরিমাণ দূষিত হচ্ছে। যেমন যে মানুষগুলো আছে খোলা জায়গায় পায়খানা করতেছে, যেটা স্যানিটারি ব্যবস্থা নাই। পাশাপাশি যে 3-4টা ব্রিজ হওয়াতে এই নদীটা দেখা যেতে নাব্যতা হারিয়ে ফেলছে। এই নদীটা মৃত প্রায়। আমি এখানে ছোট্ট করে একটু বলবেন যে আর কি ধরনের সমস্যা রয়েছে, ছোট্ট করে বলবেন একটু।
জি, আমরা সিরাজদিখান উপজেলাধীন বালুচর ইউনিয়নে আমাদের এখানে স্বাস্থ্যসেবার মানটা বেহাল অবস্থা। আমাদের এখান থেকে প্রায় 15 কিলোমিটার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তো ওইখানে যাওয়াটা অনেক দূর ব্যাপার হয়ে যায়। এছাড়া আমাদের হয় মুন্সিগঞ্জ না হয় ঢাকা যেতে হয়। তো আমাদের এখানে প্রাইভেটও কোনো ভালো মানের কোনো স্বাস্থ্যসেবা নাই, সরকারি তো নাই। তো আমরা এইটা থেকে আমরা বালুচরবাসী প্লাস মুন্সিগঞ্জবাসী আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে যাতে সরকারিভাবে কোনো একটা ভালো একটা হসপিটাল। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আসলে এখানকার যে সাধারণ মানুষ তারা যে ভুক্তভোগী, সেই ভুক্তভোগী বা ভোগান্তির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে। ভিন্ন কোনো জায়গা থেকে নানাবিধ যে নাগরিক ভোগান্তি, নাগরিক সুবিধা থেকে যারা বঞ্চিত আছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। এর আগে গতকাল রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার এবং সাবেক কয়েকজন আইজিপি সহ 24 জনের নামে মামলা করে বিএনপি। এই মামলায় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়। এই মামলায় গত সোমবার নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মাদকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে বলেও জানান তিনি। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। খাগড়াছড়ি, মেহেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে 47 জনকে পুশ ইন করেছে বিএসএফ। খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গার সীমান্ত দিয়ে 14 জনকে ঠেলে পাঠানো হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভোররাতে বিএসএফ জোরপূর্বক 7 জন নারী ও 2 জন পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। তাদের সকলকে মুম্বাই থেকে পাঠানো হয়েছে। এছাড়াও পানছড়ি সীমান্ত দিয়ে 5 জনকে পুশ ইন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে তাদের জোর করে 8 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী এবং 2 শিশু। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে 25 জনকে পুশ ইন করেছে বিএসএফ। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে নেটো সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত হওয়ার সংলাপ আবারও শুরু হবে। তবে ইরানের সাথে তা আর কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, ইরান এখন যুদ্ধ শেষ করেছে, এছাড়া তাদের পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়েছে। তাই চুক্তি হোক বা না হোক তাতে আর কোনো কিছু যায় আসে না। তবে প্রয়োজন হলে চুক্তি হতেও পারে বলে জানান তিনি। অদ্ভুত দেহভঙ্গি, বিস্ফোরক মন্তব্য কিংবা বিতর্কিত সিদ্ধান্তের জন্য প্রায়শই হন গণমাধ্যমের শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প সব সময় থাকেন আলোচনা কিংবা সমালোচনার কেন্দ্রে। এবার তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন মার্কিন রিপাবলিকান এক আইন প্রণেতা। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়। আসলে তিনি জাত ব্যবসায়ী। 2 বার মার্কিন প্রেসিডেন্টের মুকুট পরায় ব্যবসায়ী কখনো বনে যেতে চান খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, কখনো আবার ইচ্ছা পোষণ করেন শান্তিতে নোবেল জেতার। তবে একটি দুটি নয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি 4 থেকে 5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার, কারণ তার নেতৃত্বেই সংঘটিত হচ্ছে একের পর এক শান্তি চুক্তি। ইরান ইসরায়েল উত্তেজনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ,
গাজায় ইসরায়েলি আগ্রাসন, রুয়ান্ডা কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ বিভিন্ন কারণে যখন উত্তপ্ত বিশ্ব, তখনই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ট্রাম্পের দাবি আলোচনার ঝড় তোলে। তবে সপ্তাহ না পেরোতেই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনীত করতে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ভূমিকাকে অসাধারণ এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এর আগে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে কি ট্রাম্পের মাথায় যুক্ত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের মুকুট? তা দেখতে অপেক্ষা করতে হবে নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণা পর্যন্ত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে এগিয়ে থাকা জোহরান মামদানিকে পাগল বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জোহরানকে পাগল আখ্যা দিয়ে লেখেন, তিনি শতভাগ একজন পাগল কমিউনিস্ট। এছাড়া জোহরানের চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়েও বিদ্রূপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল অঙ্গরাজ্য নিউ ইয়র্কের রাজধানী শহর নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন দেশটির ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। ভারতীয় গণমাধ্যমের দাবি, মামদানির এমন অগ্রযাত্রা অব্যাহত থাকলে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে তার জয় প্রায় অবশ্যম্ভাবী। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন তা নির্ধারণে দলের অভ্যন্তরীণ নির্বাচন হয় বুধবার, যেখানে জয় পান জোহরান। জয় পেয়েই ট্রাম্প বিরোধী বক্তব্য দেন মামদানি। বলেন, আসন্ন মেয়র নির্বাচনে জয়ী হলে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসি নিউ ইয়র্কে চলবে না। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।